আপনারা জানেন যে কলকাতার মধ্যে আরও একটি কলকাতা আছে, যে কলকাতায় সাধারণ মানুষ তো দূরস্থ পুলিশ যেতে ভয় পায়। কার্যত তাকে নিষিদ্ধ নগরী বলা হয়। এই নিষিদ্ধ নগরীর জনসংখ্যা কম নয়, প্রায় 2 লক্ষ ছুঁই ছুঁই, কিন্তু ভোটার সেখানে মাত্র 3,500-এর সামান্য বেশি। এই প্রায় 2 লক্ষ যারা এখানে বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে 90% কোনো পরিচয়পত্র নেই। এরা কোথা থেকে এসছে, এখানে কি করে, তার কোনো তথ্য কলকাতা পুরসভার কাছে নেই, কলকাতা প্রশাসনের কাছে নেই, পুলিশের কাছে নেই। শুধু এটুকু জানা যায় যে যখনই বাইরে থেকে কোনো পুলিশ এটিএফ অর্থাৎ অ্যান্টি টেরোরিস্ট ফোর্স যখন এখানে আসে, তখন এই জায়গা থেকে কোনো না কোনো দাগী অপরাধীকে তারা তুলে নিয়ে যায়। কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাতে সাধারণ মানুষ প্রায় ঢুকতেই পারত না, আর সেই জায়গাতেই গড়ে উঠেছে অপরাধীদের স্বর্গরাজ্য। এখানে 85% যে ফ্ল্যাট তা সম্পূর্ণ বেআইনি। এটা আমরা বলছি না, এটা পুরসভার তথ্য বলছে। প্রায় সম্পূর্ণভাবে বেআইনি একটি এখানে নগরী গড়ে উঠেছে, আর তার নাম হচ্ছে গুলশান কলোনি। বাংলাদেশের যে গণ্ডগোল, সে গণ্ডগোলের সূত্রপাত আমাদের এ রাজ্যে যখন ছড়িয়ে পড়ে, তখন এই গুলশান কলোনি থেকে একের পর এক বাংলাদেশিদের সেখান থেকে গ্রেপ্তার করা হয়। এখানে ভয়ঙ্করভাবে যে একটা সাম্রাজ্য গড়ে উঠেছে, সেই সাম্রাজ্য এতটাই মাফিয়াদের হাতে, যেখানে এখানকার চেয়ারপারসন কলকাতা বড়োর যে চেয়ারপারসন সুশান্ত ঘোষ, তিনি বাড়ির সামনে বসেছিলেন, তাকে সুপারি কিলার দিয়ে তাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছিল। তার অপরাধ ছিল যে ওখানে কিছু বেআইনি কাজকর্ম তিনি আটকে দিয়েছিলেন। তার পেছনে কি আছে সেটা আমরা জানি না, কিন্তু সুশান্ত ঘোষ প্রাণে বেঁচে যায় কোনো রকমের জন্য। এই গোটা গুলশান কলোনি ইউপি, বিহার এবং বাংলাদেশের কুখ্যাত আসামিরা এখানে নাকি থাকে। কিছুদিন আগে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিস্ট ফোর্স তারা এখানে আসে এবং সেখান থেকে 2 বাংলাদেশিকে এনে গ্রেপ্তার করে নিয়ে যায়, যারা কুখ্যাত আসামি বাংলাদেশের। এরকম বহু আসামি এখানে ঘুরে বেড়ায়, যারা অন্য রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে হয় জেল পালিয়ে এসেছে, নয় জেল খেটে তারা বেরিয়ে এসেছে। ফলে এই যে নিষিদ্ধ নগরী, এই যে কলকাতা এখানে গড়ে উঠল, কাদের মদতে উঠল, এর পেছনে কে? একেবারে কোনো রাগঢাক না রেখেই বলা যায় পুরোপুরি তৃণমূল কংগ্রেস অর্থাৎ বর্তমান শাসক দলের মদতে এবং তাদের ছত্রছায়ায়। 2011-র আগে পর্যন্ত এই গুলশান কলোনির নাম কেউ শোনেনি। 2011-র পর থেকে আস্তে আস্তে করে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, তারপর এই পূর্ব কলকাতার এই যে চৌভাগা, এই অঞ্চলটি প্রায় 250 বিঘার মতো এখানটায় জলা জমি ছিল, ফাঁকা জমি ছিল, সম্পূর্ণটা ভরাট হয়ে যায়। তথ্য বলছে 18 থেকে 20টির মতো বড় বড় ঝিল ছিল, আর এখন মেরে কেটে মাত্র 2টি ঝিল আছে। প্রায় 1000-এর কাছাকাছি এখানে ফ্ল্যাট বাড়ি গড়ে উঠেছে, যার 90% বলতে গেলে বেআইনি। কিভাবে হলো সবাই জানে। গোটা কলকাতার যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে কলকাতাকে কেন্দ্র করে যে নতুন নগরী গত 12-13 বছর অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের আমলে গড়ে উঠেছে, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর চিত্র পশ্চিমবঙ্গবাসীর কাছে। আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গে বাঙালিদের ক্রমশ কোণঠাসা করা হচ্ছে, এবং বাঙালিদের এখানে বলতে গেলে হিন্দিভাষীরা পাত্তাই দেয় না। মুড়ি মুড়কির মতো এখানটায় গুলি বন্দুকের কারবার চলে, মুড়ি মুড়কির মতো এখানে বোমাবাজি হয়। আর এই গুলশান কলোনিতে কলকাতা পুলিশ পর্যন্ত ঢুকতে তারা চিন্তা ভাবনা করে, এমন একটা জায়গা। ফলে এই পশ্চিমবঙ্গবাসীর কাছে তৃণমূল সরকার কি দিচ্ছে, কি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কি দিচ্ছে, কিন্তু তার চাইতেও আমাদের কাছে বড় চিন্তার বিষয় যে আগামী প্রজন্মের হাতে এই কলকাতা থাকবে তো? এই কলকাতা আগামী প্রজন্ম যারা গ্রাম বাংলা থেকে কলকাতায় আসে, তারা আসতে পারবে তো? কলকাতা কি বাঙালিদের
রাজ্য হিসাবে বা বাঙালিদের বাসস্থান হিসাবে পরিগণিত হবে তো বা থাকবে তো? এটা নিয়ে কিন্তু আমাদের খুব চিন্তা। কারণ যেভাবে এই সরকার ভিন রাজ্যের হিন্দিভাষীদের এখানে তারা তোল্লা দিয়েছে এবং তাদেরকে মাথায় চড়িয়েছে শুধুমাত্র ভোটের জন্য, এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে তারা যেভাবে প্রতিনিয়ত তাদেরকে মাথায় তুলছে, এর খেসারত আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে হবে। পরবর্তী প্রজন্মের কাছে কোনো রাস্তা থাকবে না, কোনো দিশা থাকবে না, কারণ এখানে যা এই মুহূর্তে যা কর্মসংস্থান সেটা পুরোটাই হিন্দিভাষীদের কাছে, এবং একেবারে বিজ্ঞাপন দিয়ে বলে দেওয়া হচ্ছে যে কোনো বাঙালিকে নেওয়া হবে না। আর গুলশান কলোনি তার মধ্যে একটি, যেখানটায় 90% হচ্ছে বহিরাগত এবং হিন্দিভাষী। কলকাতায় রমরমিয়ে চলছে গুলশান কলোনি। এখান ভুয়ো পাসপোর্ট যতগুলি তৈরি হয়েছে কলকাতার মধ্যে, তার অধিকাংশই এই গুলশান কলোনিতে। 2 থেকে 5 লক্ষ টাকার বিনিময়ে এই পাসপোর্ট বা পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়। তা সত্ত্বেও এখনো পর্যন্ত 90% মানুষের কাছে কোনো পরিচয়পত্র নেই। এদেরকে জিজ্ঞেস করলে বলা হয় আমরা স্থানীয় বাসিন্দা, কিন্তু তাদের যখন পরিচয়পত্র দেখতে যাওয়া হয় তখন তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারে না। যে কারণে প্রায় 2 লক্ষ মানুষের বাস হলেও সেখানে ভোটার সংখ্যা মাত্র 3,500। আমি জানি না যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে, যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করা হলো, আগামী দিন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন দিকে যাবে, কলকাতার ভবিষ্যৎ কোন দিকে যাবে। এই পশ্চিমবঙ্গে যারা বাঙালি, এই পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র, তারা আদৌ কি কলকাতা তাদের নিজেদের শহর বলে মনে করবে, নাকি কলকাতা থেকে উৎখাত করে দেওয়া হবে? শেষ তথ্য পাওয়া পর্যন্ত কলকাতা পুরসভার যে তথ্য, তাতে প্রপার কলকাতা অর্থাৎ মধ্য কলকাতা এবং কলকাতার যে প্রাণকেন্দ্র, সেখানে প্রায় 90% ভিন রাজ্যের হিন্দিভাষী মানুষ বাস করে। কলকাতাকে তারা গিলে খেয়ে ফেলেছে, বাঙালিদের কোথাও কোনো স্থান নেই। আর যেভাবে বাইরের রাজ্যের মানুষ এখানকার স্থানীয় নেতা মন্ত্রীদের তাদের মদতে, তাদের ছত্রছায়ায় দিন দিন কলকাতাকে গ্রাস করছে সম্পূর্ণ বেআইনিভাবে, শুধু টাকা টাকা টাকার বিনিময়ে, সেখানটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, কলকাতার ভবিষ্যৎ কি হবে সেটা এই প্রজন্মের মানুষকে ঠিক করতে হবে, এই প্রজন্মকে ঠিক করতে হবে। তারা কি করবে? শুধু কি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা সন্তুষ্ট থাকবে, না আগামী দিন তারা কর্মসংস্থানের দাবিতে কলকাতাতে তারা যাবেন? কলকাতা কি তাদের শহর থাকবে? এই প্রশ্ন এখন উঠে আসছে। গুলশান কলোনি সেই প্রশ্ন তুলে দিয়েছে।